নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 25শে মে সোমবার শুভেন্দু অধিকারীর দ্বিতীয় জনতার দরবার। কথা ছিল জনতার দরবার শুরু হবে জুন মাসের 1 তারিখ থেকে। জুন মাসের 1 তারিখও সোমবার পড়েছে, কিন্তু শুভেন্দুবাবু এর আগেই শুরু করে দিয়েছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনতার দরবার খুব জনপ্রিয়। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে এই উদ্যোগটা নিয়ে সমাজের সব স্তরের মানুষের সঙ্গে একটা নিবিড় যোগ তৈরি করতে চাইছেন। একে তিনি মাটির কাছাকাছি থাকা নেতা, পান্তা-ভাত খাওয়া মানুষ, কোনো আড়ম্বর আতিশয্যে বিশ্বাস করেন না, 24x7 পলিটিক্স করেন। তার 38 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা এবং দুবার নির্মম মহিলাকে তিনি হারিয়েছেন। তাই মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুবাবুর এই জনতার দরবারের কর্মসূচি সেটা প্রথমেই সাড়া ফেলেছে। 25শে মে বিধাননগরে বিজেপির দলীয় দপ্তরে যে জনতার দরবারের কর্মসূচি, সেখানে কিন্তু ভিড় জমিয়েছিল চাকরিহারা এবং চাকরি প্রার্থীরা। মানে 2016 সালের ওই এসএসসির পরীক্ষায় যোগ্য হওয়া সত্ত্বেও যাদের চাকরি বাতিল হয়েছে, তারা পরীক্ষা দিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া পুরো শেষ হয়নি, অনেক জায়গায় শূন্য পদে নিয়োগ দীর্ঘদিন ধরে হচ্ছে না। এই অবস্থায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা বিভাগে কতগুলো শূন্য পদ আছে তা চিহ্নিত করতে এবং জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে তাকে একটা সুনির্দিষ্ট রিপোর্ট দিতে। সেই রিপোর্ট পেলে তিনি শূন্য পদ পূরণের জন্য কি রোডম্যাপ তৈরি করতে হবে সে বিষয়ে আলাপ আলোচনা শুরু করবেন। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, ডায়মন্ড হারবার মডেল যে চূর্ণ বিচূর্ণ হবে একদিন না একদিন সেটা জানাই ছিল, কিন্তু এত তাড়াতাড়ি ওই ফেরেববাস্টার মডেল যে দুমড়ে মুচড়ে যাবে এটা কেউ সেভাবে কল্পনা করতে পারে। দেখুন, ফেরেববাজির দিন খুব একটা দীর্ঘ হয় না, জানেন তো। ফেরেববাজি করতে করতে, লোককে মাথায় টুপি দিতে দিতে, তোলাবাজি করতে করতে এমন একটা মুহূর্ত চলে আসে, তখন ফেরেববাজ বোধহয় নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর ভাবছিল। মাথার উপর নির্মম মহিলার আশীর্বাদ, চারপাশে ভক্তবৃন্দ, আইপ্যাক নামক একটি দুর্বিনীত সংস্থা, অনুপ্রাণিত আমলাকুল এবং পুলিশ প্রশাসনের একটা অংশ, এদেরকে নিয়ে এই ফেরেববাজ যে ডাকাতির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, ভেবেছিল এটা চিরস্থায়ী হবে, কিন্তু ওই চিরদিন কাহারও সমানো নাহি যায়। 1,68,000 ভোটে ফেরেববাজ 2024 লোকসভা নির্বাচনে ফলতা কেন্দ্র থেকে লিড পেয়েছিল। এবার দেবাংশু পান্ডা ফলতা কেন্দ্রে 1,09,021 ভোটে বিজয়ী হয়েছেন। অর্থাৎ মানুষ যদি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ফলাফল কি হয় 2026 বিধানসভা নির্বাচন তার জলজ্যান্ত প্রমাণ। বিধানসভায় বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 208। নির্মম মহিলা ফেসবুকে আবোল তাবোল কথা বলছেন, ওই একই কথা। তাকে হারিয়ে দেওয়া হয়েছে, চক্রান্ত হয়েছে। সিআরপিএফের পোশাক পরে বিজেপির ক্যাডাররা গণনা কেন্দ্রে ছিল, তিনি আক্রান্ত হয়েছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। ভাবুন, জনগণ রায় দিল, 93% মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলো, নির্মম মহিলা সরকারকে গণতান্ত্রিক থাপ্পড় মারল, কিন্তু এত বড় বেহায়া এবং নির্লজ্জ এই নির্মম মহিলা জনতার রায় কিছুতেই মানবেন না। তবে শুনি মানা না মানায় কিছু এসে যায় না। উনি সমাজ মাধ্যমে ক্ষোভ উগরোতে পারেন, কয়েকজন পেটোয়া লোকজনের সামনে নিজের ক্ষোভের কথা বলতে পারেন,
তাতে ভবি ভুলবে না। তৃণমূল দল হিসাবে তার আয়ু আর বড় জোর 6 মাস। তৃণমূল দলটা বলে আর কিছু থাকবে না। এখন ধরুন এই কাকলি দেবীর মতো নেত্রীদের ক্ষোভের জ্বালামুখ খুলে গেল। ভেরি অপরচুনিস্ট এরা। এতদিন ওই পেরেব্বাসটাকে সেনাপতি বলেছেন, নির্মম মহিলাকে সব ক্ষেত্রেই তার অনুপ্রেরণায় কাজ করেছেন। যেই আপনাকে একটা পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তখন আপনার বিলম্বিত বোধোদয় হলো। 2021-এ বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর এত প্রাণহানি হয়েছিল, এত মহিলাদের উপর অত্যাচার হয়েছিল, ধর্ষণ হয়েছিল, কোথায় ছিল আপনার বিবেক? পার্কস্ট্রিট কাণ্ডের পর আপনি কি মন্তব্য করেছিলেন সেগুলো আমরা সব জানি। কাকলি দেবী, সাধু সাজবার চেষ্টা করবেন না। নির্মম মহিলা এবং ওই ফেরেববাজের সঙ্গে দীর্ঘদিন ঘর করেছেন, এখন সামান্য একটা পদ থেকে আপনাকে সরিয়ে দিয়েছে বলে আপনার এত রাগ? যখন সময় ছিল তখন এসব বলেননি কেন? এখন এই সব কথাগুলোর কোনো গুরুত্ব নেই। আসলে বুঝতে পেরেছেন যে এবার তরি বদল করার প্রয়োজন, তাই এই সব কথা বলে আপনি একটা বাতাবরণ তৈরি করতে চাইছেন। বিজেপি তো সুযোগ নেবেই। তারা তাদের তৃণমূলের সংসদীয় দলে একটা রিফট করতে চাইবে, সেজন্য কাকলি দেবীকে রাতারাতি Y+ ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর একজন গ্ল্যাক্সো বেবি, চরম সুবিধাবাদী। মিলন কুন্দেলার বই উপহার দিয়ে বুদ্ধবাবুর মন জয় করলেন, রাজ্যসভায় গেলেন, তারপরে CPM বহিষ্কৃত করল, এদিক ওদিক ঘুরে তৃণমূলে গেলেন, কিছুদিন চুপচাপ ছিলেন, মলয় ঘটকের ছায়াসঙ্গী ছিলেন, তারপরে রাজ্যসভার উপনির্বাচনে জিতলেন, মেয়াদ শেষ হলো, উলুবেরিয়া থেকে জিতে বিধায়ক হলেন। যেই দেখলেন আর ক্ষমতায় আসতে পারলেন না, বঙ্গভবনে চলে গেলেন শুভেন্দু অধিকারীকে মুখটা দেখাতে। এরা হচ্ছে পেশাদার ধান্দাবাজ। ধান্দাবাজিটাই এদের রাজনীতির ধর্ম। শুভেন্দুবাবু অত্যন্ত সজ্জন ভদ্রলোক, মুখোমুখি দেখা হয়ে গেছে, চেনেন। TML সাহেব কি খবর বলতেই পারেন, এসব সৌজন্য হয়। কিন্তু আসল কথা শুভেন্দুবাবুও জানেন, শ্রমিকবাবুও জানেন, ঋতব্রত পরমব্রতদের কোনো জায়গা নেই বিজেপি। হ্যাঁ, ভবিষ্যতে আসতে গেলে নাক খত দিয়ে আসতে হবে, নইলে বিজেপির কর্মী সমর্থকরা বিষয়টাকে সহজে গ্রহণ করবে না। এই হচ্ছে বর্তমানে যে রাজনৈতিক অবস্থা। শুভেন্দুবাবু টার্গেট বেঁধে দিয়েছেন, পরবর্তী নির্বাচনে 55% উপর ভোট বিজেপিকে পেতে হবে। হিন্দু ভোটের যে মেরুকরণ হয়েছে তাতে বিজেপি 46% ভোট পেয়েছে। আগামী দিনে আরও মেরুকরণ হবে এবং বিজেপি 50%-এর উপরে ভোট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেখুন, সামনে পুরো ভোট আছে, তারপরে পঞ্চায়েত ভোট, কিন্তু আসল লড়াইটা তো লোকসভা নির্বাচনে। চতুর্থবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে NDA ক্ষমতায় আসবে কিনা সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। 2027-এ উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপি যদি তৃতীয়বার ক্ষমতা ধরে রাখতে পারে, সেটা একটা বাড়তি ইম্পেটাস দেবে বিজেপিকে। কিন্তু বিজেপির স্ট্রং হোল্ড যেখানে যেখানে, ধরুন মধ্যপ্রদেশ, ধরুন ছত্তিশগড়, ধরুন গুজরাট, ধরুন রাজস্থান, ধরুন হরিয়ানা, উত্তরপ্রদেশ, হিমাচল, মহারাষ্ট্র, তা এখানে বিজেপি স্যাচুরেশনে পৌঁছে গেছে। এখানে বাড়ার জায়গা নেই, কমতে পারে এবং তার সম্ভাবনা প্রবল। তাহলে বিজেপিকে কোত্থেকে ঘাটতি মেকআপ করে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করতে হবে? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ড, নর্থ ইস্ট এবং অবশ্যই বিহার। তাহলে বিহারে আছে আপনার 40টা সিট, ঝাড়খণ্ডে 14, 54, পশ্চিমবঙ্গে 42,
হচ্ছে আপনার 96, উড়িষ্যায় রয়েছে আপনার 21, 117, আর এন্টায়ার নর্থ ইস্ট আসাম মিলিয়ে রয়েছে 25। তার মানে আপনার 142। এই 142টা আসনের মধ্যে বিজেপিকে 110টা আসন পেতেই হবে, এবং সেক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেবে পশ্চিমবঙ্গ। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. বিধানসভার ফলাফলকে যদি আপনি মানদণ্ড হিসাবে ধরেন, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি 35টির কাছাকাছি আসনে জেতার মতো জায়গায় রয়েছে। 35টি। অমিত শাহ 2024 সালে টার্গেট বেঁধে দিয়েছিলেন না 30, বিজেপি থেমেছিল 12। 2021 সালে ভোটের প্রচারে এসে অমিতজি বলেছিলেন আপকি বাত 200 পার, বিজেপি থেমেছিল 77। কিন্তু অমিতজির ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেল ঠিক 5 বছর পর 2026-এ। এবার বিজেপি এককভাবেই 208। তাহলে লোকসভা নির্বাচন তো আর খুব দেরি নেই। 3 বছরটা রাজনীতির ক্ষেত্রে খুব একটা বড় সময় নয়। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া থাকবে, বিরোধীরা চেষ্টা করবে সংঘবদ্ধ হতে। উত্তরপ্রদেশের বিধানসভার নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতিতে একটা নির্ণায়ক ভূমিকা নেবে। চতুর্থবার বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন নরেন্দ্র মোদী। শুনে নিন আমার কাছে, এখানে বয়সটা কোনো ফ্যাক্টর নয়। ওই যে 75 বছরে অবসর নিতে হবে, এটা অলিখিত নিয়ম। কিন্তু মোদিজি এখনো বিজেপির আইকন, তিনি বিজেপিকে ভোটের বৈতরণী পার করান। তিনি যথেষ্ট, এখন কি বলবো আর কি, অসম্ভব ফিট। বোঝাই যায় না তার 75-76 বছর বয়স। 28-29-এর তরুণের মতো তার ফিটনেস। তা মোদিজিকে সামনে রেখেই বিজেপি লোকসভা নির্বাচনে যাবে। সেখানে উল্লেখযোগ্য ভূমিকা নেবে পশ্চিমবঙ্গ। শুভেন্দুবাবু কিন্তু বলে দিয়েছেন 55% উপর ভোট চাই, এবং টার্গেট বেঁধে দিয়েছেন 35। এই টার্গেট অ্যাচিভ করা মোটেই অসম্ভব নয়। বর্তমানে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি, 6 মাসের মধ্যে তৃণমূলটা উড়ে যাওয়ার সম্ভাবনা। বিজেপি বিরোধী হচ্ছে বাম এবং কংগ্রেস। মুসলমান ভোট পাওয়ার জন্য দুপক্ষের লড়াই, এবং হিন্দু ভোটের সার্বিক মেরুকরণ বিজেপির পক্ষে। সেই অঙ্ককে মাথায় রাখলে যে টার্গেট 35 বেঁধে দেওয়া হয়েছে বিজেপির জন্য পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে 2029-এ, এটা অ্যাচিভ করা অসম্ভব নয়। বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, এই টার্গেট অ্যাচিভেবল। যদিও 3 বছর বাদে ভোট হবে, রাজনীতির পট পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়, কিন্তু বর্তমানে যে অবস্থা, এই রাজ্য থেকে বিজেপি যদি 35 জন সাংসদ পাঠাতে পারে দিল্লিতে, তাহলে চতুর্থ এনডিএ সরকার তৈরি হলে পশ্চিমবঙ্গের রিপ্রেজেন্টেশন অনেক বেশি হবে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তাই শুভেন্দুবাবু একদিকে যেমন ঢেলে সাজাতে চাইছেন রাজ্যকে, আবার একই দিকে তার নির্বাচনী লক্ষ্য পূরণের তাগিদও আছে। চতুর্থ মোদী সরকার গঠনের ক্ষেত্রে বাংলার ভূমিকা যাতে উল্লেখযোগ্য থাকে, সেটা নিশ্চিত করার জন্য এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছেন শুভেন্দুবাবু।
উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।